হুম এমন একটা খেলার কথা একটু চিন্তা করুন তো, যেখানে মানে ছোটবেলা থেকে শেখা সমস্ত নিয়মকানুন একদম উল্টো কাজ করে। মানব সম্পর্কের এই সমীকরণটা আসলে সত্যি খুব চমকপ্রদ। হ্যাঁ, একদম। মানে আমরা তো সবসময় শুনে এসেছি যে একটা সম্পর্কে ভালো হতে হবে, যত্নশীল হতে হবে। রাইট, সব সময় অন্যের প্রয়োজনের দিকে খেয়াল রাখতে হবে। কিন্তু যখনই এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করতে যাওয়া হয়, দেখা যায় উল্টো ফল মিলছে। অতিরিক্ত ভালো হওয়াটা, মানে অতিরিক্ত যত্নশীল হওয়াটাই নিজের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। বিষয়টা অদ্ভুত, তাই না? খুব অদ্ভুত। আর এটা এমন এক মনস্তাত্ত্বিক ধাঁধা যা আসলে আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে দেখতে পাই। মানুষ সাধারণত মনে করে যে একটা সম্পর্কে যত বেশি আত্মত্যাগ করা হবে, সম্পর্কটা তত বেশি মজবুত হবে। ঠিক, যেন ভালোবাসাটা একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো, যত বেশি বিনিয়োগ তত বেশি লাভ। হ্যাঁ, কিন্তু বাস্তবে রোম্যান্টিক সম্পর্কের সমীকরণটা অনেক সময় সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। এখানে দেখা যায় যিনি সবচেয়ে বেশি ছাড় দিচ্ছেন, মানে যিনি সবসময় নিজেকে উজাড় করে দিচ্ছেন, তিনিই সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছেন। আর ঠিক এই অদ্ভুত মনস্তত্ত্বের উত্তর খুঁজতে গিয়েই আজ আমরা শ্যারি আর্গভের অত্যন্ত জনপ্রিয় এবং কিছুটা বিতর্কিত একটা কাজের গভীরে প্রবেশ করছি। বিশেষ করে ওয়াই মেন লাভ বিচেস এবং ওয়াই মেন ম্যারি বিচেসের মতো কাজগুলোতে নারী পুরুষের সম্পর্কের যে দিকগুলো তুলে ধরা হয়েছে তা প্রচলিত ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে। একদম তাই। তবে আলোচনার শুরুতেই একটা প্রচলিত ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার বলে আমি মনে করি। এখানে বীজ শব্দটিকে কিন্তু কোনোভাবেই আক্ষরিক বা নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, মানে রূঢ় বা বদমেজাজি কোনো মানুষের কথা বলা হচ্ছে না এখানে। ঠিক, শব্দটা এখানে মূলত ব্যঙ্গাত্মক বা বলা যায় একটু মজা করে ব্যবহৃত হয়েছে। এই বিশ্লেষণের গভীরে গেলে দেখা যায় এখানে মূলত নিউ অ্যান্ড ইমপ্রুভড বিচ এর একটা দারুণ ধারণা দেওয়া হয়েছে। মানে একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, যিনি যিনি আক্ষরিক অর্থে একজন ড্রিম গার্ল। রাইট। তিনি কখনোই কোনো সম্পর্কে ওই ডুয়ার ম্যাট বা পদদলিত হওয়ার মতো আচরণ করেন না। তিনি নিজের মূল্যটা খুব ভালো করেই জানেন। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের মূল লক্ষ্যই হল সেই সূত্রগুলোকে ডিকোড করা, যা প্রমাণ করে কেন এই আত্মসম্মানবোধ আসলে অন্ধ আত্মত্যাগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। এই নিউ অ্যান্ড ইমপ্রুভড বিচ এর ধারণাটা আমার কাছে আসলেই দারুণ লাগে। কারণ আমরা তো টিভি সিরিয়াল বা সিনেমাগুলোতে দেখি যে এই ধরনের চরিত্রে হয়তো ওই ডাইনেস্টি সিরিজের জোন কলিন্সের মতো নিষ্ঠুর কাউকে দেখানো হয়, বা ধরুন অফিসের সেই বদমেজাজি সহকর্মী যিনি সারাক্ষণ সবার সাথে খারাপ ব্যবহার করেন। হ্যাঁ, কিন্তু এখানে তো সম্পূর্ণ ভিন্ন এক ব্যক্তিত্বের কথা বলা হয়েছে। এই ধরনের ব্যক্তিত্বকে বোঝাতে বইতে খুব সুন্দর একটা উপমায় ব্যবহার করা হয়েছে, স্টিল ম্যাগনোলিয়া। ও আচ্ছা, স্টিল ম্যাগনোলিয়া ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? মানে হচ্ছে বাইরে থেকে এই মানুষটি ম্যাগনোলিয়া ফুলের মতো কোমল, দয়ালু এবং মিষ্টি, কিন্তু ভেতরে ভেতরে তার ব্যক্তিত্ব আর আত্মসম্মানবোধ একদম ইস্পাতের মতো দৃঢ়। ওয়াও, মানে তিনি ভালোবাসতে জানেন কিন্তু নিজের আত্মসম্মানের জায়গায় এক চুলো আপোস করেন না। একদম ঠিক। অন্যদিকে তথাকথিত যে নাইস গার্ল বা অতি ভালো মেয়েদের মনস্তত্ত্বটা আমরা দেখি, তারা কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত, মানে যাকে বলে ওভার কম্পেনসেট বা অতিরিক্ত করার চেষ্টা করে যায়। এই ওভার কম্পেনসেটিং বিষয়টা তো সত্যি খুব পরিচিত একটা দৃশ্য। মানে হয়তো সদ্য পরিচয় হওয়া কোনো মানুষের মন জয় করার জন্য প্রথম ডেটেই একদম ৪ পদের খাবার রান্না করে ফেলা। হ্যাঁ, অথবা সারাক্ষণ অ্যাভেলেবল বা উপস্থিত থাকা। রাইট, মেসেজ আসার সাথে সাথে নিজের সমস্ত জরুরি কাজ ফেলে রেখে রিপ্লাই দেওয়া। মানে মনে হয় যেন নিজের জীবনের চেয়ে ওই মানুষটার মনোযোগ পাওয়াই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই জায়গাতে সমস্যাটা শুরু হয়। এই অতি ভালো মানুষেরা মনে করে এই নিরন্তর আত্মত্যাগের মাধ্যমেই তারা অপরদ্বীপের মানুষরার ভালোবাসা অর্জন করবে। তাদের অবচেতন মন তাদের বোঝায় যে আমি যদি তার জীবনটা একদম সহজ করে দিই, তাহলে সে আর কখনো আমাকে ছেড়ে যাবে না। কিন্তু আকর্ষণের বিজ্ঞান তো কাজ করে ঠিক উল্টোভাবে, তাই না? একদম উল্টোভাবে। এই অতিরিক্ত সহজলভ্যতা আসলে আকর্ষণের সবচেয়ে বড় শত্রু। এখানে ওই সহজলভ্যতার বিষয়টা নিয়ে একটা দারুণ মজার উপমা আছে আমার কাছে। ধরুন একজন নারী তার পুরুষ সঙ্গীর সাথে দেখা করার জন্য মাঝরাতে নিজের ঘুম নষ্ট করে দীর্ঘ পথ গাড়ি চালিয়ে তার বাড়িতে গেল, আচ্ছা। শুধু এটা প্রমাণ করার জন্য যে সে তাকে কতটা ভালোবাসে।
কিন্তু অপর পক্ষের দিক থেকে ব্যাপারটা কেমন দেখায় জানেন? মনে হয় যেন ওই নারীর গাড়ির ছাদে একটা বিশাল নিয়ন সাইন জ্বলজ্বল করছে, যেখানে লেখা উই ডেলিভার বা আমরা পৌঁছে দিই। হাহা হ্যাঁ, উই ডেলিভার উপমাটা শুধু মজার নয়, এটা চরম সত্য। মানে পিৎজা ডেলিভারির মতো একটা ব্যাপার, কোনো পরিশ্রম ছাড়াই সবকিছু হাতের মুঠোয় পাওয়া যাচ্ছে। রাইট। আর যখন সবকিছু এত সহজে পাওয়া যায়, তখন তো তার মূল্য এমনিতেই কমে যায়। একদম ঠিক। এই অতি যত্নশীল হওয়ার আর একটা চরম নেতিবাচক দিক আছে। বইয়ের একটা চমৎকার ঘটনার কথা আমি এখানে উল্লেখ করতে চাই। এক নারী তার স্বামীর উপর খুব বিরক্ত ছিলেন, কারণ তাকে সবসময় তার স্বামীর লন্ড্রির কাজ করতে হতো। আচ্ছা, স্বামী নিজে কিছু করতেন না? না, স্বামী নিজের কোনো কাজই করতেন না। তো স্ত্রী একদিন কি করলেন, স্বামীর সমস্ত সাদা আন্ডারওয়্যারের সাথে একটা টকটকে লাল রঙের সোয়েটশার্ট গরম পানিতে ধুয়ে দিলেন। ও নো! তারপর? ফলাফল যা হওয়ার তাই হল। স্বামীর সব সাদা আন্ডারওয়্যার গোলাপি হয়ে গেল। মানে কোনো পুরুষই তো গোলাপি রঙের আন্ডারওয়্যার পরতে চাইবে না। মোটেও না। স্বামী তো রেগেমেগে বাধ্য হয়ে বললেন, তোমাকে আর জীবনেও আমার লন্ড্রিতে হাত দিতে হবে না। দারুণ একটা ট্রিক। হ্যাঁ, ঘটনাটা বাইরে থেকে মজার মনে হলেও এর ভেতরে কিন্তু একটা গভীর মনস্তাত্ত্বিক বার্তা আছে। যখন কেউ সম্পর্কে অতিরিক্ত মাতৃসুলভ আচরণ করে, সঙ্গীর সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, তখন একটা সময় পর অপর পক্ষ তাকে আর রোম্যান্টিক পার্টনার হিসেবে দেখে না। মানে অবচেতনভাবেই মায়ের বিকল্প হিসেবে দেখতে শুরু করে। একদম তাই। আর যখনই সম্পর্কে এই মা ছেয়ে সমীকরণ তৈরি হয়, তখন সেখান থেকে রোম্যান্টিক আকর্ষণ বা সেই স্পার্ক চিরতরে হারিয়ে যায়। এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। ছোটবেলা থেকেই সমাজ রূপকথার গল্পগুলো আমাদের শেখায় যে ভালোবাসার মানুষের খেয়াল রাখতে হবে। তাহলে কি এই অতি যত্নশীল হওয়াই আকর্ষণ নষ্ট করে দিচ্ছে? মানে এই সারাক্ষণ অ্যাভেলেবেল থাকাটা কেন অপর পক্ষের চোখে নিজের মূল্যায়ন এতটা কমিয়ে দেয়? এর পেছনের বিজ্ঞানটা পুরোপুরি মানুষের সেলফ ওয়ার্থ বা আত্মমূল্যায়নের সাথে যুক্ত। যখন কেউ অতিরিক্ত করে ফেলে, তখন সে পরোক্ষভাবে একটা নেতিবাচক বার্তা দেয়। কী রকম বার্তা? তার আচরণ নিঃশব্দে বলে যে, আমি নিজে হয়তো যথেষ্ট নই, আমার হয়তো তেমন কোনো মূল্য নেই, তাই এই অতিরিক্ত সেবা দিয়ে আমাকে সেই শূন্যস্থান পূরণ করতে হবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। অন্যদিকে একজন আত্মবিশ্বাসী ড্রিম গার্ল কিন্তু তার আচরণের মাধ্যমে বোঝায়, আমি যেমন, আমি তেমনই যথেষ্ট, আমার নিজের প্রতি সম্মান আছে, তোমার পছন্দ হলে তুমি থাকতে পারো, না হলে আমার কোনো অফসোস নেই। রাইট। আর যখন কেউ দেখে যে অপর মানুষটি নিজের জীবনের চেয়ে তাকে বেশি গুরুত্ব দিচ্ছে, তখন সে ওই মানুষটিকে টেকেন ফর গ্রান্টেড বলে ধরে নেয়। একদম। আর এই যে টেকেন ফর গ্রান্টেড হয়ে যাওয়া, এখান থেকেই আসল সমস্যা শুরু হয়। কারণ তখন সে সেই জয় করার রোমাঞ্চটা বা দ্য থ্রিল অফ দ্য চেস হারিয়ে ফেলে। আর আকর্ষণের মনস্তত্ত্বে এই জয় করার রোমাঞ্চের ভূমিকা তো অপরিহার্য, তাই না? হ্যাঁ, এটা হলো অ্যাট্রাকশন প্রিন্সিপাল নাম্বার 1। জীবনে মানুষ যার পেছনে ছোটে, সেটিই দূরে পালায়। বিবর্তনীয় মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে মানুষের মস্তিষ্ক, বিশেষ করে পুরুষেদের মস্তিষ্ক, প্রাকৃতিকভাবেই চ্যালেঞ্জ পছন্দ করে। মানে ডোপামিন রিলিজের বিষয়টা। ঠিক তাই। ডোপামিন হরমোন শুধু পুরস্কার পেলেই নিঃসৃত হয় না, বরং পুরস্কার পাওয়ার জন্য যে সংগ্রাম, যে অপেক্ষা থাকে, সেখানেই ডোপামিন সবচেয়ে বেশি কাজ করে। এই জয় করার মানসিকতাটা বোঝাতে ডেড মুস বা মৃত মুস হরিণের একটা অদ্ভুত কিন্তু দারুণ উপমা আছে। হ্যাঁ, এই তত্ত্বটি মানুষের শিকারী মনস্তত্ত্বকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে। ধরুন, কয়েকজন বন্ধু মিলে গহীন জঙ্গলে শিকার করতে গেল। সেখানে মশার কামড় খেতে হচ্ছে, জঘন্য খাবার খেতে হচ্ছে, ঠান্ডায় কষ্ট করতে হচ্ছে। কিন্তু এই সব কষ্ট তারা হাসি মুখে মেনে নিচ্ছে শুধু একটা মুস শিকার করার রোমাঞ্চের জন্য। একদম। ওই সংগ্রামটাই তো শিকারের আসল আনন্দ। এখন কল্পনা করুন, কেউ যদি একটা মৃত মুস এনে সরাসরি তাদের বাড়ির দরজায় রেখে যায়। তারা তো সেটার দিকে ফিরেও তাকাবে না, কারণ সেখানে তো শিকারের কোনো গল্প নেই, কোনো কৃতিত্ব নেই। এই বিষয়টা নিয়ে আমি সবসময় ভিডিও গেমের চিট কোডের একটা উপমা ব্যবহার করি। আচ্ছা, সেটা কেমন? ধরুন খুব কঠিন কোনো ভিডিও গেম খেলছেন, প্রতিটা লেভেল পার করার জন্য প্রচুর সংগ্রাম করতে হচ্ছে। হঠাৎ করে একটা গড মোড চিট কোড পেয়ে গেলেন, যার ফলে আপনার চরিত্র অমর হয়ে গেল আর কোনো বাধা ছাড়াই এক নিমেষে গেম জেতা শুরু করলেন। হ্যাঁ, প্রথম কয়েক মিনিট তো খুব ভালো লাগবে। রাইট। প্রথম 5 মিনিট হয়তো ওই ক্ষমতাটা ভালো লাগবে, কিন্তু তারপর গেমটা অসম্ভব একঘেয়ে হয়ে যাবে। কারণ যেখানে হেরে যাওয়ার কোনো ভয় নেই, কোনো চ্যালেঞ্জ নেই, সেখানে আসলে জেতার কোনো আনন্দও থাকে না। চমৎকার উপমা।
ঠিক একই কারণে সুপার বোলের মতো বিশাল খেলার আসরেও একই মনস্তত্ত্ব কাজ করে। খেলায় স্কোর যদি ৪৭-৩ হয়, মানে এক দল যদি বিশাল ব্যবধানে জিতে যায়, তবে দর্শকরা বোরিং ফিল করে। হ্যাঁ, অনেকেই তো টিভি বন্ধ করে দেয় তখন। কিন্তু খেলা যদি সমানে সমানে হয়, একদম ওভারটাইমে গিয়ে গড়ায়, তবে মানুষ টানটান উত্তেজনায় বসে থাকে। মানুষের কাছে রোম্যান্টিক সম্পর্কটাও অনেকটাই এই ওভারটাইম ম্যাচের মতো। যাকে পুরোপুরি নিজের হাতের মুঠোয় বলে মনে হয় না, মানুষ তার প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট থাকে। আচ্ছা, এই চেজ বা চ্যালেঞ্জিং বিষয়টির সাথে কিন্তু আরেকটা খুব গভীর ভয়ের সম্পর্ক আছে বলে আমার মনে হয়। আর সেটি হলো স্বাধীনতা হারানোর ভয়, যাকে বইতে বলা হয়েছে দ্য নো কেজ রুল বা খাঁচায় না আটকানোর নিয়ম। হ্যাঁ, সম্পর্কে কমিটমেন্ট মানেই এক ধরনের খাঁচা। এই ধারণাটা অনেকের মনে গভীরভাবে গেঁথে থাকে। মানে যখন কোনো অতি ভালো মানুষ পরিচয়ের শুরুতেই ভবিষ্যৎ বা সিরিয়াস সম্পর্কের কথা ভাবতে শুরু করে, তখন অপরপক্ষের মনে একটা অ্যালার্ম বেজে ওঠে। একদম। তার মনে হয়, এই তো আমার স্বাধীনতা শেষ হতে চলল। ফলে তারা নিজেদের গুটিয়ে নিতে শুরু করে। কিন্তু এই জায়গাতেই একজন নিউ অ্যান্ড ইমপ্রুভড বিচের আচরণ সম্পূর্ণ আলাদা হয়। তারা কি করেন তখন? তারা কখনোই কাউকে এই খাঁচায় বন্দি করার চেষ্টা করেন না। অদ্ভুত একটা কৌশল কাজ করে এখানে। যদি সম্পর্কের প্রথম দিকেই পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয় যে আমি এখনই কোনো সিরিয়াস সম্পর্ক নিয়ে ভাবছি না, আমার নিজস্ব জীবন নিয়ে আমি ব্যস্ত, তখন জাদুকরী একটা ঘটনা ঘটে। মনের যে গার্ড বা প্রতিরোধ ব্যবস্থা থাকে সেটা ভেঙে পড়ে। রাইট। এই অনাগ্রহ বা স্বাধীনতার ঘোষণা দেখে অপরপক্ষ উল্টো জয় করার জন্য মরিয়া হয়ে ওঠে। কারণ অবচেতন মন একটা স্বস্তির বার্তা পায় যে আরে, এ তো আমাকে আটকাতে চাইছে না, তার মানে আমি স্বাধীন। কিন্তু এখানে আমি একটু পুশব্যাক করতে চাই, একটা পাল্টা যুক্তি দিই। ধরুন কেউ সত্যিই একটা সিরিয়াস সম্পর্ক চাইছে, কিন্তু এই খাঁচায় না আটকানোর সূত্র মেনে সে মুখে বলছে যে সে সিরিয়াস কিছু চাইছে না। এটা কি এক ধরনের প্রতারণা হয়ে যাচ্ছে না? এটা খুব চমৎকার একটা প্রশ্ন। আপাত দৃষ্টিতে এটাকে কৌশল মনে হতে পারে, কিন্তু এর গভীরে গেলে দেখা যায় এটাকে প্রতারণা বলা যায় না, বরং এটাকে বলা যায় পেস বা গতি নির্ধারণ করা। মানে অপরজনকে একটু স্পেস দেওয়ার। একদম। একটা রাস্তার ভিত কুকুরকে তাড়া করলে সে যেমন ভয়ে পালায়, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকলে সে কৌতূহলী হয়ে নিজেই কাছে আসে। মানুষের মনস্তত্ত্ব অনেকটা তেমনই। রাইট। মুখে আমি কমিটমেন্ট চাই না বলার অর্থ এই নয় যে সে চিরকাল একা থাকতে চায়। এর অর্থ হল সে মরিয়া নয়। যখন কাউকে স্পেস দেওয়া হয়, তখন সে নিজের ইচ্ছায় কমিটমেন্টের দিকে এগিয়ে আসে। বিষয়টা এখন অনেক বেশি পরিষ্কার হলো। ডেসপারেশন বা মরিয়া ভাবটা লুকিয়ে রাখা নয়, বরং নিজের ভেতরে এই আত্মবিশ্বাস তৈরি করা যে এই সম্পর্ক ছাড়াও আমার জীবন সম্পূর্ণ। ঠিক। তবে এই স্পেস দেওয়ার মানে তো এই নয় যে অবহেলা সহ্য করতে হবে। সম্পর্কের একটা পর্যায়ে গিয়ে যখন অবহেলা আসে, তখন কিভাবে সেটার মোকাবেলা করতে হয় সেটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এখানেই আসে অ্যাকশনস ওভার ওয়ার্ডস বা কথার চেয়ে কাজের জোর। একদম সঠিক। যখন একজন একটু দূরে সরে যায়, তখন অপরজন ঘ্যান ঘ্যান করা বা ন্যাগিং শুরু করে। আমাকে সময় দিচ্ছ না, আগের মতো কথা হয় না, এগুলো আমরা প্রায়ই শুনি। কিন্তু আকর্ষণের মনস্তত্ত্ব পরিষ্কারভাবে বলছে এই ন্যাগিং কখনোই কাজ করে না। এই ন্যাগিং কাজ না করার পেছনের কারণটা আসলে কি? কারণ নেতিবাচক মনোযোগও এক প্রকার মনোযোগ। যখন কেউ অবহেলার কারণে ঘ্যান ঘ্যান করছে বা কাঁদছে, তখন অপর পক্ষের অবচেতন মন একটা বার্তা পায় যে এই মানুষটি আমার প্রতি এতটাই নির্ভরশীল যে আমার সামান্য অবহেলা তাকে এতটা প্রভাবিত করছে। মানে সে নিশ্চিত হয়ে যায় যে আমি কোথাও যাচ্ছি না। হ্যাঁ, আর এই নিরাপত্তা বোধটাই তাকে আরও বেশি অবহেলা করতে উৎসাহিত করে। এর বদলে অবহেলার সবচেয়ে মোক্ষম জবাব হল নো কন্ট্যাক্ট বা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্নতা। এই নো কন্ট্যাক্ট ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? যখন অবহেলা শুরু হয়, তখন অভিযোগ করার বদলে নিজের রুটিন সম্পূর্ণ পরিবর্তন করে ফেলা হলো নো কন্ট্যাক্ট। মেসেজে রিপ্লাই না এলে বারবার টেক্সট না করা, নিজের জীবন, ক্যারিয়ার, শখ নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে যাওয়া। মানে এই নীরবতা শব্দের চেয়েও অনেক বেশি জোরে আঘাত করে। একদম। যখন কোনো অভিযোগ আসে না, তখন অপর মানুষটি বাধ্য হয় ভাবতে, কি হলো, সে কি তবে আমাকে ছাড়াই ভালো আছে? এই প্রশ্নটাই হারানো আকর্ষণকে আবার ফিরিয়ে আনে। এই ব্যাপারটা বোঝাতে
লরা এবং রবের একটা চমৎকার উদাহরণ আছে বইতে, যা এই নো কন্ট্যাক্ট আর নিজস্ব স্বাধীনতার বিষয়টাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। হ্যাঁ, লরার ঘটনাটা খুব ইন্টারেস্টিং। লরা এবং তার প্রেমিক রবের সম্পর্কটা যখন একটু একঘেয়ে হয়ে যাচ্ছিল, রব ভেবেছিল লরা হয়তো তার মনোযোগ পাওয়ার জন্য মরিয়া। তো রব একটা বিলাসবহুল ক্রুজে যাওয়ার প্রস্তাব দেয় উইকেন্ডে। সাধারণ নিয়মে তো লরার আনন্দে লাফিয়ে ওঠার কথা। রাইট, কিন্তু লরা তাকে অবাক করে দিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে, আমি যেতে পারছি না, কারণ এই উইকেন্ডে আমার একটা পেইন্টিং ক্লাস আছে। রব তো সম্পূর্ণ হতবাক। হতবাক হওয়াটাই স্বাভাবিক। রবের অহংকারে বিশাল একটা ধাক্কা লেগেছিল। একটা বিলাসবহুল ট্রিপের চেয়ে একটা সাধারণ পেইন্টিং ক্লাস তার প্রেমিকার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই ঘটনাটা রবের চোখে লরার আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। কারণ লরা এখানে তার নিজের স্বাধীনতা বজায় রেখেছিল। এই স্বাধীনতাটাকে বইতে একটা নাম দেওয়া হয়েছে পিঙ্ক স্লিপ। পিঙ্ক স্লিপ হলো গাড়ির মালিকানার দলিলের মতো। রাইট। লরা প্রমাণ করেছিল যে তার আনন্দ রবের ওপর নির্ভরশীল নয়। সে নিজের জীবনের চালকের আসনে নিজেই বসে আছে, স্টিয়ারিং হুইল অন্য কাউকে দিয়ে দেয়নি। ঠিক তাই। লরা প্রমাণ করেছিল সে কারো অপশন নয়, সে নিজের জীবনের প্রায়োরিটি, আর এই নিজের জীবনের প্রতি ফোকাস থাকাটাই সবচেয়ে বড় আকর্ষণ। আমি এই স্বাধীনতাকে রিভার্স ম্যাগনেট বা বিপরীত চুম্বকের সাথে তুলনা করতে পছন্দ করি। সাধারণত আমরা মনে করি যাকে সবচেয়ে বেশি সময় দেব সেই আমাদের দিকে সবচেয়ে বেশি আকৃষ্ট হবে। কিন্তু মনস্তত্ত্ব বলছে উল্টো কথা। একদম। যে মানুষটি সম্পর্কের ফলাফলের উপর সবচেয়ে কম নির্ভরশীল, যার নিজের জীবনের একটা শক্ত ভিত্তি আছে, সেই অন্যজনকে সবচেয়ে বেশি চুম্বকের মতো নিজের দিকে টেনে আনে। মরিয়া ভাব মানুষকে দূরে ঠেলে দেয়, আর স্বয়ং সম্পূর্ণতা মানুষকে টানে। অত্যন্ত নিখুঁত একটা উপমা। আর এই কারণেই আকর্ষণের সবচেয়ে বড় চাবিকাঠি হল নিজের আত্মমর্যাদা বা ডিগনিটি। একজন মানুষ যখন নিজের জীবন, নিজের আর্থিক স্বাধীনতা এবং নিজের সিদ্ধান্তের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন, তখনই তিনি অপরের চোখে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন। পুরো আলোচনায় সারসংক্ষেপ টানলে এটাই দাঁড়ায় যে এই নিউ অ্যান্ড ইমপ্রুভড বিচ হওয়া মানে নিষ্ঠুর হওয়া নয়। এর আসল অর্থ হল নিজের জীবনে চালকের আসনে বসা, নিজের বাউন্ডারি নির্ধারণ করতে জানা। একদম। এবং নিজেকে ভালোবাসাটা কোনো স্বার্থপরতা নয়, বরং যে কোনো সুস্থ সম্পর্কের প্রাথমিক শর্ত। সত্যি, আজকের এই গভীর বিশ্লেষণ আমাদের সমাজ স্বীকৃত অনেক রোমান্টিক ধারণাকে নাড়িয়ে দেয়। আলোচনার শেষে এসে আমি একটা নতুন এবং কিছুটা উস্কানিমূলক ভাবনার খোরাক রেখে যেতে চাই। আচ্ছা, বলুন তো শুনি। আমাদের সংস্কৃতিতে রোমান্টিক সিনেমাগুলোতে সবসময় শেখানো হয় যে সত্যিকারের ভালোবাসায় দুজন মানুষ মিলে এক আত্মা হয়ে যায়। তারা একে অপরের অর্ধেক অংশ, যারা মিলে একটা সম্পূর্ণ বৃত্ত তৈরি করে। হ্যাঁ, যাকে আমরা সোলমেট বা সম্পূর্ণ মিশে যাওয়া বলি। রাইট। কিন্তু আজ আমরা আকর্ষণের যে বিজ্ঞান নিয়ে আলোচনা করলাম, তা যদি সত্যি হয়, তাহলে কি এই এক হয়ে যাওয়ার রূপকথাই আসলে দীর্ঘস্থায়ী সম্পর্কের সবচেয়ে বড় শত্রু? ওয়াও, এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। সম্পূর্ণ মিশে গিয়ে নিজের আলাদা অস্তিত্ব হারিয়ে ফেলার বদলে নিজের নিজস্ব জগৎ আর স্বাধীনতা বজায় রাখাই কি তবে দীর্ঘস্থায়ী রোম্যান্সের আসল রহস্য? দুটি অর্ধেক মিলে এক হওয়ার চেয়ে দুটি সম্পূর্ণ এবং স্বাধীন মানুষের পাশাপাশি চলাতেই কি আসল রোম্যান্স লুকিয়ে আছে? এই প্রশ্নটা সত্যি শ্রোতাদের নতুন করে ভাবতে বাধ্য করবে। সম্পর্কের এই অদ্ভুত খেলায় হয়তো জেতার আসল উপায় হল জেতার কথা না ভেবে নিজের মতো করে নিজের জীবনটাকে উপভোগ করা। আজ তাহলে এই পর্যন্তই। এতক্ষণ আমাদের এই গভীর বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।